গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 27 নভেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যের রেশন ব্যবস্থার আওতায় আসছেন আরও 5.4 লক্ষ লোক। প্রতিটি বিধানসভা কেন্দ্রে নতুন করে অন্তর্ভুক্ত করা হবে 4,000 করে নতুন সুবিধাভোগী। সেই প্রক্রিয়া এখন চলছে। বুধবার বিধানসভায় এই তথ্য জানিয়েছেন খাদ্য অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী কৌশিক রায়। বুধবার বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে রেশন কার্ডের সমস্যা নিয়ে কংগ্রেস বিধায়ক শিবামণি বরাহয়ে বিধায়ক আব্দুর রহিম আহমেদ অভিযোগ করেন, প্রতিটি জেলায় যোগ্য অনেক পরিবার রেশন কার্ড পাননি। তাছাড়া প্রতিটি পরিবারের কিছু সদস্যকে বাদ দেওয়া হয়েছে। 2019 সালের আগে জন্মগ্রহণের শর্ত বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু 2019 সালের আগে জন্মানো বহু সদস্য রেশনের আওতায় আসেননি। তাছাড়া অনেক ধনী ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ করে তাদের রেশন কার্ডে কর্তনের দাবিও করেন তিনি। জবাবে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, খাদ্য সুরক্ষা আইনের অধীনে 2024 সালে নতুন করে 40 লক্ষ লোককে রেশনের আওতায় আনা হয়েছে। 2025 সালের জানুয়ারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে আরও 19.55 লক্ষ সুবিধাভোগীকে। এখন আরও 5.4 লক্ষ লোককে রেশনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হবে 4,000 করে নতুন সুবিধাভোগী। জানুয়ারি মাসে নতুন সুবিধাভোগীরা চাল পাবেন। পরবর্তী খবরটি হলো, দেশে সক্রিয় বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড, যার ফলে বহুবিধ সমস্যার মুখে পড়তে হচ্ছে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে। সেই সমস্যা থেকে নিস্তার পেতে এবার বড়সড় পদক্ষেপ করল। একলপ্তে বাতিল করে দেওয়া হলো 2 কোটির বেশি আধার কার্ড। বুধবার কেন্দ্র জানিয়েছে, সরকারের হাতে মজুদ তথ্যের স্বচ্ছতা আনার লক্ষ্যে 2 কোটির বেশি আধার নম্বর বাতিল করা হয়েছে। কাদের আধার বাতিল হলো? না কোনো জীবিত ব্যক্তির আধার বাতিল হয়নি। যে 2 কোটির বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে সকলই মৃত। কেন্দ্রের রেজিস্ট্রার জেনারেল রাজ্য সরকার এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক থেকে প্রাপ্ত মৃতদের তালিকার সঙ্গে মিলিয়ে মৃতদের ওই তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা মিলিয়ে 2 কোটি আধার কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, এখন যেসব আধার সক্রিয় রয়েছে তাদের মধ্যে কাদের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরও কাদের আধার কার্ড এখনও চালু রয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য অ্যাপের মাধ্যমে UIDAI-কে জানানোর জন্য সাধারণ নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে। কারণ মৃত ব্যক্তির আধার সক্রিয় থাকলে সেটার অপব্যবহারের সম্ভাবনা থাকে। তবে 2 কোটি আধার নম্বর বাতিল হলেও এখনও বহু মৃত ব্যক্তির আধার সক্রিয়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে করা RTI-এ জবাবে UIDAI জানিয়েছে, 2011 সালের পর থেকে গত 11 বছরে মাত্র 1.15 কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, প্রতি বছরের মতো এবারও আগামী 29 নভেম্বর থেকে শিলচর গনিয়ালার মার্কাজ ভবনে এবারের হজযাত্রীদের সাপ্তাহিক প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে। কাছাড় জেলা হজ কমিটি ও বরাকভ্যালি হজ ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই হজ প্রশিক্ষণ শিবিরে ভারতীয় হজ কমিটির প্রশিক্ষণপ্রাপ্ত হজ প্রশিক্ষক মৌলানা কুতুবুদ্দিন মাজার ভূঁইয়া ও রেজাউল করিম বড়ভূঁইয়া হজযাত্রীদের কেন্দ্রীয় হজ কমিটির গাইডলাইন অনুসারে হজের মাসলা মাসাইল, নিয়মকানুন সহ সৌদি আরবের ট্রাফিক আইনকানুন সংক্রান্ত বিষয় নিয়ে প্রশিক্ষণ দেবেন। এছাড়া ভারত সরকারের বিদেশ মন্ত্রকের নীতি নির্দেশিকা ইত্যাদি সম্পর্কে হজযাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দেবেন। জেলার যে কোনো প্রান্তের পুরুষ ও মহিলা হজযাত্রী এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পারবেন। হজযাত্রী প্রশিক্ষণ শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মিলনউদ্দিন লস্কর, শামসুল হক লস্কর, আমির হোসেন লস্কর, সজল লস্কর ও আলিমুদ্দিন আহমেদকে সমন্বয়রক্ষী হিসাবে দায়িত্ব অর্পণ করেছে জেলা হজ কমিটি। আগ্রহী হজযাত্রীদের সমন্বয়রক্ষীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করে নিজেদের নাম পঞ্জীয়ন করার জন্য এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন
কাছাড় জেলা হজ কমিটির যুগ্ম সচিব তৈমুর রাজা চৌধুরী। পরবর্তী খবরটি হল, অসম সরকার চালু করা শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের আওতায় এখন রাজ্যের বাইরে অস্বাভাবিক বা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে মৃতদেহ কোনো অর্থনৈতিক বোঝা ছাড়াই পরিবারে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। অসম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও জেলা পুলিশের সমন্বয়ে এই উদ্যোগ পরিচালিত হয়, যার মাধ্যমে মৃতদেহ সসম্মানে এবং নির্ধারিত সময়ে পরিবারের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ইতিমধ্যেই হাইলাকান্দি জেলার 2 পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে। 21 নভেম্বর নিতাইনগরের 19 বছরের যুবক কবির আহমেদ লস্কর অন্ধ্রপ্রদেশের তুনি রেলওয়ে স্টেশনে দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পর তার মৃতদেহ অসম পুলিশ হাইলাকান্দিতে নিয়ে এসে পরিবারের হাতে সশ্রদ্ধভাবে হস্তান্তর করে। এর আগে 28 সেপ্টেম্বর কাটলিছড়ার শিবরায়ের মৃতদেহ একই প্রকল্পের আওতায় বেঙ্গালুরু থেকে ফিরিয়ে আনা হয়েছিল। ভয়ঙ্কর দুর্ঘটনা, অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় 2 স্কুল পড়ুয়ার মৃত্যু ঘটল। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার বেলা 11:30টা নাগাদ শিলচর ইম্পল জাতীয় সড়কের লালপানি এলাকায়। জানা যায়, লালপানি সানরাইজ স্কুলের কেজি 1 ও নার্সারির পড়ুয়া সনাতম মিয়া ও আব্দুল সামাদ দুজনকে সামাদের মা স্কুটি করে বাড়ি ফেরার পথে লালপানি এলাকায় একটি অয়েল ট্যাঙ্কার তার স্কুটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 2টি শিশু প্রাণ হারায়। গুরুতর আহত হন সামাদের মাও। এ দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানান। দুর্ঘটনার খবর পেয়ে জিরিঘাট ও লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশের। পরবর্তী খবরটি হল, বরাক উপত্যকার 5 গ্রামের 6 নং জাতীয় সড়কে যে ভাঙন দেখা গেছে, এর ফলে সম্পূর্ণ এলাকা জুড়ে এক আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে। এই ভাঙন অব্যাহত থাকলে সম্পূর্ণ বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে অবশেষে আশার বাণী শোনালেন মন্ত্রী পীযূষ হাজরিকা। তিনি বলেন, 5 গ্রামের ভাঙন প্রতিরোধে 14 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের অনুরোধ রক্ষা করে আগামী 15 ডিসেম্বরের আগে এই ভাঙন প্রত্যক্ষ করতে স্বয়ং সেখানে যাবেন বলে ঘোষণা করেন তিনি। অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের 2য় দিন শূন্যকালে 5 গ্রামে সড়কের ভাঙনের বিষয়টি উত্থাপন করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। তিনি বলেন, বরাক উপত্যকার 6 নং জাতীয় সড়কে 1 কিলোমিটার এলাকা জুড়ে যে ভাঙনের সৃষ্টি হয়েছে সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সেই সড়ক নদীর জলে তলিয়ে গেলে বরাক উপত্যকার ক্ষেত্রে কোনো যোগাযোগ ব্যবস্থা থাকবে না। এর ফলে বরাক উপত্যকার পাশাপাশি ত্রিপুরা, মিজোরামের মতো রাজ্যগুলো ভয়াবহ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার সম্মুখীন হবে। ফলে এই সমস্যা সমাধানের জন্য একটি পাকাপাকি ব্যবস্থা গ্রহণ দরকার। এক্ষেত্রে বিস্তারিত ডিপিআর প্রস্তুত করে স্থায়ী সমাধান সূত্র হিসাবে প্রকল্প হাতে নিতে হবে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রীর প্রতি আহ্বান জানান বিধায়ক কমলাক্ষ। পরবর্তী খবরটি হল, এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে অন্তত 20 জন আহত হন। ঘটনাটি ঘটে বুধবার রাতে শ্রীভূমির চরবাজার এলাকার বাসিন্দা মুন্না কুর্মির বাড়িতে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ঘটনার পরই দমকল বিভাগ, জরুরি পরিষেবা দল এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে যায়। তবে বহু আহতদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্থানীয়দের অভিযোগ, শ্রীভূমি সিভিল হাসপাতালের জরুরি পরিষেবার অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের দাবি, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও নেই। ফলে সংকটময় মুহূর্তে রোগীর পরিবারের লোকজনকে বাইরে থেকে জরুরি সামগ্রী কিনে আনতে হয়। এর কারণে তারা হাসপাতালের অবিলম্বে আধুনিকরণ এবং উন্নত জরুরি সেবা চালুর দাবি জানান।
এদিকে প্রশাসন বিস্ফোরণের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃতি নির্ধারণের কাজ চলছে। এআইইউডিএফের বিধায়ক আমিনুল ইসলাম খুব শীঘ্রই মুক্ত আকাশের নিচে ফিরতে চলেছেন। দেশদ্রোহিতার অভিযোগে প্রায় 217 দিন কারাবন্দী অবস্থায় থাকা বিধায়ক মুক্তি পাচ্ছেন। এনএসএ মামলায় আটক এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। হাইকোর্ট আমিনুল ইসলামের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করেছে। আজ 27 নভেম্বর গুয়াহাটি উচ্চ আদালতের 2টি বিচারকের বেঞ্চ আমিনুল ইসলামকে দোষমুক্ত ঘোষণা করেছে। আদালত তার দ্রুত মুক্তির নির্দেশও প্রদান করেছে। দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী থাকা আমিনুল ইসলামের মুক্তিকে কেন্দ্র করে বিধায়ক আশরাফুল হোসেন সামাজিক মাধ্যমে লিখেছেন, মুক্ত আকাশের নিচে ফিরে আসছেন কারাবন্দী বিধায়ক হাজী আমিনুল ইসলাম। আজ গুয়াহাটি হাইকোর্টের 2 বিচারকের বেঞ্চ তাকে দোষমুক্ত ঘোষণা করার পাশাপাশি জেল থেকে মুক্তির রায় দিয়েছে।